নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বেশ অনেক দিন ধরে যুদ্ধ লাগার কিছুদিন পর থেকে আমি আর ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে ভিডিও করছি না, এবং অনেকেই অনুরোধ করতেছেন যে এটা নিয়ে যাতে কিছু বলি। আসলে এই যুদ্ধটা এখনও শেষ হয়নি, এবং এই যুদ্ধটা কোন দিকে যাবে, কি হবে, এইগুলি বলার সময় এখনও আসেনি। তো এই জন্যই আমি ভিডিও করতেছি না। তবে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে ইরান বলতেছে যে তারা এই যুদ্ধে জিতে গেছে, এবং আমরা একই সাথে দেখছি যে আমাদের বাংলাদেশি বা মুসলিম মিডিয়াগুলি যারা নাকি বা মুসলিম ব্যক্তিরা তারা ইরানকে জিতিয়ে দিচ্ছে, ইরানের সাথে তারা কোরাস গাইছে। তো তাদের কথা অনুযায়ী আপনারা দেখবেন যে আমেরিকা বিপর্যস্ত হয়ে গেছে, ইরান একদম সহি সালামতে আছে, আর ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিজয় অর্জন করতে যাচ্ছে। এটা আপনাদের মনে হবে আমি সেই এই জন্যই যে আপনারা মনে করতে থাকেন, মনে মনে মন কলা অনেক খাওয়া যায়, তাই না? তো খেতে থাকেন। আমার প্রশ্ন খুব সহজ, ইরান যদি সত্যি জিতে যায় বা জিতে থাকে, তাহলে এই জয়ের চেহারা এতটা পরাজয়ের মতো কেন? যুদ্ধ কে জিতছে সেটা টেলিভিশনের স্লোগান দিয়ে বিচার করা যায় না। দেখতে হয় যুদ্ধের আগে একটি দেশের কি সামরিক এবং রাজনৈতিক শক্তি ছিল, কি স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল, আর কয়েক মাস যুদ্ধের পর সেই শক্তি এবং লক্ষ্যগুলোর অবস্থা কি। সেই হিসাবে আমার কাছে ছবিটা খুবই পরিষ্কার। ইরান এই যুদ্ধে বিপর্যস্ত, ইরান এই যুদ্ধে জিতছে না, এবং তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে। প্রথমেই দেখুন ইরানিয়ান লিডারশিপের অবস্থা। ইরানের সর্বোচ্চ নেতৃত্বে বিরাট পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন এসেছে যুদ্ধের কারণে। আমেরিকা তাদের নেতৃত্বের ফার্স্ট ইয়ার লিডারশিপ, সেখানে ওই আয়াতুল্লাহ আলী খোমেনি, তারপরে এই সেকেন্ড ইয়ার লিডারশিপ, এইরকম থার্ড ইয়ার লিডারশিপ সব মেরে ফেলেছে, এবং গুরুত্বপূর্ণ সামরিক এবং নিরাপত্তা কাঠামো ধ্বংস করে ফেলেছে। ইরানের নেভি বলতে কিছু নাই, সামরিক সক্ষমতা, এয়ারফোর্স টোটালি অবলিটারেটেড। তারা যেটা এখন করতেছে যেগুলি ভূগর্ভস্থ ওই স্টোরেজের যেই সমস্ত জিনিসপত্রগুলি ছিল সেইগুলি ব্যবহার করে একটা দুইটাই আশেপাশের দেশের ওপর মারতেছে, কেওয়াজ সৃষ্টি করতেছে। এর বাইরে ইরান আর কিছুই করতে পারতেছে না। এবং হরমুজ প্রণালী আপনারা লক্ষ্য করতে হবে যে আপনার বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী বয়ে যায়, আপনার বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই ঘর থেকে দুই চারটা ঢিল আপনি ছুটতে পারবেন, এবং সেইখানে যারা নাকি এই নৌকা, মালবাহী নৌকা, জাহাজ সেদিক দিয়ে যায়, তাদের ক্ষতি আপনি করতে পারবেন। এবং ইরান সেটা করতেছে, কিন্তু তাই বলে আপনার কি তেল প্রবাহ হরমুজ স্ট্রেইটে বন্ধ হয়ে গেছে? সেটা কিন্তু বন্ধ হয়নি। আমেরিকা বলছে যে দে আর কন্ট্রোলিং দি স্ট্রেইট অফ হরমুজ, দ্যাট ইজ ট্রু। এবং এই লট অফ ক্ল্যান্ডেস্টাইন অপারেশন চলতেছে। আপনারা দেখেন তেলের দাম একটু বেশি কিন্তু স্থিতিশীল, তেলের সাপ্লাই আছে। তো এই তেলগুলি আসতেছে কোত্থেকে? তেল তো আসতেছে, তেলের সংকট নাই বাজারে। তো যাই হোক, তো এখন যেটা আপনি দেখছেন যে ইরানের ক্ষমতার যে অলিন্দে এই মুহূর্তে আইআরজিসি বিরাজ করতেছে। এইখানে আপনি বলতে পারবেন না যে ইরানের যেই ক্ষমতা এই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বের কাছে আছে, নট দি পার্লামেন্ট স্পিকার, নট দি প্রেসিডেন্ট, নট দি ক্যাবিনেট। ইরানের
ক্ষমতাটা এই মুহূর্তে দেশের আইআরজিসির ওপর। আপনারা দেখেন যে এই যে আয়াতুল্লাহ খোমেনিকে মারার পর তার মোস্তফা খোমেনিকে এই নেতা বানাইছে, সেই নেতাকে কি আপনারা দেখেছেন? সেই নেতাকে কি আপনারা কথা বলতে শুনেছেন? দেখেননি। তার অবস্থা যে ইরানের যেই অবস্থা, সেই নেতারও ঠিক একই অবস্থা। তো এখন এই মুহূর্তে এই ইরান কি কম্প্রোমাইজ করবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে? ইরান কিন্তু কথা বলে, ইরান চুক্তি করে এসে সাইন করে তারপরে আবার ওই আইআরজিসি যারা নাকি জেহাদি, আইআরজিসি কিন্তু একটা ধর্মীয় ফোর্স, সামরিক বাহিনীর চাইতে ধর্মীয় যুদ্ধে তারা বেশি কি বলে কমিটেড। সুতরাং তারা জীবন দিয়ে দিবে, জান দিয়ে দিবে, তারা কোনো চুক্তি মানবে না। তাদের বক্তব্য হলো নিউক্লিয়ার ওয়েপন তারা বানাবে, তারা এই এলাকায় আধিপত্য বিস্তার করবে, তারা আমেরিকাকে ধ্বংস করবে, ইসরায়েলকে ধ্বংস করবে। তো এইগুলির চারটিখানি কথা না, কিন্তু তারা করবে। এখন ধর্মযুদ্ধ যারা করে তারা তাদের বক্তব্য যে আমি শেষ হয়ে যাব, জান দিয়ে দেব, কিন্তু আরেকজনকে মারব, বিষয়টা সেরকম। তো যখনই ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ মানে তারা আলোচনায় যায়, চুক্তি করে, ইরান তারপরে এসে বলে যে আমরা এটা করি নাই, আমরা ওটা করব না, করতে চাই না, কিন্তু তলে তলে আবার তারা বলে যে আমারে মাইরো না জিনিসগুলা। আমেরিকা কিন্তু বলেছে অনেক কিছু করবে, তারা কিন্তু অনেক কিছুই করেনি। ইরানকে অবলিটারেট করা, ইরানের যেই ইনফ্রাস্ট্রাকচারগুলি, ব্রিজ, ইরানের অয়েল ইনস্টলেশন, ইরানের এই জল শোধনাগার, ইরানের অনেক যে ইকোনমিক যেই জিনিসগুলো আছে এইগুলা কিন্তু ধ্বংস করে দিতে পারে 1-2 দিনে। বাট হু উইল বি সাফারিং? অর্ডিনারি সিটিজেন্স, সাধারণ জনগণ। আমেরিকা সেটা করতে চায় না। এবং কিন্তু যদি দেখে যে ইরানিয়ান রেজিম এগুলি বাঁচায় রাখার কারণে তারা লাভবান হচ্ছে, সেখানে কিন্তু আমেরিকা আঘাত করবে। এই মুহূর্তে আমেরিকার যেই স্ট্র্যাটেজি, তারা হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগরে তারা ব্লকেট দিয়েছে। নাথিং ইজ গোয়িং টু ইরান, নাথিং ইজ কামিং আউট অফ ইরান। ইরান এই একটা ইমপ্লোশন, আভ্যন্তরীণ একটা ইমপ্লোশনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 300%। হ্যাঁ, মানুষের বেতন পাচ্ছে না। সেনাবাহিনী, তাদের 2টা সেনাবাহিনী, একটা হচ্ছে আইআরজিসি আর একটা হচ্ছে রেগুলার সেনাবাহিনী অলরেডি কিন্তু এই থিয়েটার ছেড়ে পালিয়েছে, খবর নাই। তাদের মধ্যে ইন্টারনাল ডিসকর্ড, পলিটিক্যাল ডিসকর্ড, এবং জনগণ এখন কিন্তু দে আর বিং আর্মড, তাদেরকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং এনি টাইম দে কুড স্টার্ট ফাইটিং। সেটা এই যে রেজিম যে চেঞ্জ হবে এটা আপনারা নিশ্চিত লিখে রাখতে পারেন, বাট সেটা কবে হবে, কত দিনে হবে, আই ক্যানট টেল ইউ দ্যাট। তবে এই মুহূর্তে যে ইরান, এটা একটা সিকিউরিটি স্টেট সার্ভাইভাল মোডে চলে গেছে। এটা একটা পুলিশ স্টেটে হিসাবে করতেছে, ফাংশন করতেছে, এর বাইরে কিছু নাই। এখানে এই সিভিলিয়ান পলিটিক্যাল যে লিডারশিপ আছে, এই লিডারশিপের কোনো ভূমিকা না। এখানে হার্ডলাইন আইআরজিসি সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এই ইরানটাকে এই মুহূর্তে চালাচ্ছে। তো ইরান কিন্তু বহু বছর ধরে একটা ইমেজ তৈরি করছিল যে আমাদের মিসাইল আছে, আমাদের ড্রোন আছে, আমাদের আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আছে, আমাদের এয়ার ডিফেন্স আছে, আমাদের প্রক্সি আর্মি, হেজবুল্লাহ, হামাস, হাউতি, এই টেরোরিস্টরা আছে, আমাদের আক্রমণ করলে পুরা মিডল ইস্ট আমরা জ্বালিয়ে দেব। এবং এইটা কিন্তু ইরান এই মুহূর্তে অবশ্যই একটা ডেঞ্জারাস ফোর্স, তারা প্রবলেম করতেছে, কিন্তু অবস্থা খুব ভালো নাই। দে আর নট ডিকটেটিং দি টার্মস অফ দিস ওয়ার, ওকে? তারা এখানে চাইতেছে যে আমার আর মাইরো না, জাস্ট তারা সময় ক্ষেপণ করতে চাচ্ছে সামহাউ, যে ট্রাম্প একদিন হয়তো ঘুমের তৈরা করবো যে আই ডোন্ট ওয়ান্ট ইট, মানে ওই রকম একটা তারা চিন্তায় আছে আর কি। তো ইরান এই সবচাইতে
যেই স্ট্র্যাটেজিক লেভারেজটা ছিল সেটা হলো তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি। তারা বহু বছর ধরে, গত 50 বছর ধরে তারা এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে যে যেখান থেকে প্রয়োজনে দ্রুত তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে, এইরকম একটা ছিল। এবং আজকে সেই প্রোগ্রামটা কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে আছে। আমি বলছি না যে ইরানের নিউক্লিয়ার নলেজ ধ্বংস হয়ে গেছে, বোমা মেরে আপনি সক্ষমতা বা নলেজ আপনি ধ্বংস করতে পারবেন না, কিন্তু নিউক্লিয়ার প্রোগ্রামগুলি শুধু তো জ্ঞানের ওপর নির্ভর করে না, এর জন্য ফ্যাসিলিটি লাগে, সেন্ট্রিফিউজ লাগে, সায়েন্টিস্ট লাগে, সাপ্লাই চেইন লাগে, ইলেকট্রিসিটি লাগে, তারপরে টাকা পয়সা তো লাগেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বছরের পর বছর এই যে তারা যে অবারিতভাবে ডেভেলপ করতেছিল, এনরিচ করেছিল ইউরেনিয়ামগুলি, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এইখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এবং তাদের এই নিউক্লিয়ার উইপনের পথটা আরও কঠিন এবং দীর্ঘ হয়ে গেছে। এবং আমেরিকা স্পষ্টভাবে বলে দিয়েছে, ইসরায়েল বলে দিয়েছে যে দেয়ার উইল বি নো নিউক্লিয়ার আর্মড ইরান। তাদেরকে কখনোই সেই নিউক্লিয়ার আর্ম পেতে দেওয়া হবে না। সো দ্যাট ইজ দ্য রেড লাইন দেয়ার। তারপরে যুদ্ধ যেমন মিসাইল দিয়ে হয়, টাকা দিয়ে হয়, সব কিছুই লাগে। ইরানের ইকোনমির এখন খুব বাজে অবস্থা, যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। আপনার সৈন্যদের স্যালারি দিতে হয়, আপনার মিসাইল রিপ্লেস করতে হয়, ড্রোন বানাতে হয়, এয়ার ডিফেন্স করতে হয়, রিবিল্ড করতে হয়, তারপরে ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার করতে হয়, তারপরে প্রক্সি নেটওয়ার্ক যারা আছে তাদের হয়ে যারা যুদ্ধ করছে তাদেরকে টাকা দিতে হয়। তো এই যে একই সাথে সাধারণ মানুষের খাবার দিতে হয়, আপনার ফুয়েল দিতে হয়, ইলেকট্রিসিটি দিতে হয়, তারপরে তাদের হেলথ কেয়ার, বেসিক সার্ভিসেস এগুলি চালিয়ে যেতে হয়। এবং ইরান আপনারা জানেন যে গত 50 বছর ধরেই স্যাংশন এবং দীর্ঘমেয়াদী একটা মুদ্রাস্ফীতির বা মূল্যস্ফীতির চাপে সবসময়ই ছিল, এবং তারপর যোগ হয়েছে এখন যুদ্ধের চাপ। তারপরে ফাইন্যান্সিয়ালি তাদেরকে একঘরে রাখা হয়েছে, তারপরে তাদের এই যে জাহাজ, রসদ সরবরাহকারী জাহাজ ব্লকেট দেওয়া হয়েছে। মানে এখন লেজে গোবর অবস্থায় ইরানের। তো এই 300% তাদের দ্রব্যমূল্য দাম বেড়েছে 300%। সুতরাং এই যে এই জিনিসগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইরানের এই বিষয়গুলিকে আমাদের এক্সাজারেট করার দরকার নাই। এই জন্যই আমি, আপনারা যারা বিশ্বাস করেন যে ইরান জিততেছে বা জিতবে, আপনারা বিশ্বাস করতে থাকেন, সময় আপনাদেরকে বলে দেবে। এই জন্যই আমি ভিডিওটা এত আর ইরান নিয়ে করতেছি না। বাস্তব অবস্থাটা যথেষ্টই খারাপ ইরানের জন্য। তো এইখানে ট্রাম্পের স্ট্র্যাটেজি খুবই ইন্টারেস্টিং। ট্রাম্প কিন্তু বলতেছে যে আমি ইরানকে স্টোনে যে পাঠিয়ে দেব, সভ্যতা ধ্বংস করে দেব, ব্রিজ ভেঙে দেব, ইলেকট্রিসিটি গ্রিড নষ্ট করে দেব, তাদের ওয়াটার প্লান্ট এগুলি কিন্তু করতে পারে। এবং তারা বারবার বলেছে, বিভিন্ন অ্যালাইজরা বা ওয়ার্ল্ড লিডাররা অনুরোধ জানিয়েছে যে এটা না করা হয়, ইরানকে সময় দেওয়া হয়, এবং ট্রাম্প পিছায় আসতেছে। বাট ইরান কি এইভাবে পার পেয়ে যাবে, বা আমেরিকা কি এই কথা বলেই এক পর্যায়ে ছেড়ে দেবে, এখান থেকে চলে আসবে? দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। আমেরিকা দীর্ঘদিন ধরে এই খেলা খেলতেছে। তো যাই হোক, এখন আমেরিকা একটা মোক্ষম অস্ত্র পাইছে, যেটা হচ্ছে ব্লকেড, তারপরে ওই যে শিপিং প্রেশার, স্যাংশন, ফাইন্যান্সিয়াল আইসোলেশন, তারপরে নেগোসিয়েশনের চাপ, এই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে এখন আগাচ্ছে। তারা ইরানকে একদিনে নক আউট করতে চায় না, তারা ধীরে ধীরে ইরানকে ভিতর থেকেই তারা ধ্বংস করে দিতে চাচ্ছে। জিনিসটা এরকম। তো এই টেলিভিশনের পর্দায় আপনারা এগুলি দেখবেন না, কারণ এগুলি স্লোলি, একটা দেশ যখন ম্যালনিউট্রিশনে ভোগে, আপনারা দেখেন বিভিন্ন দেশের দিকে, আমি যদি বলি সোমালিয়া কি অবস্থা, ইরানের অবস্থাও যে খুব বেশি ভালো এটা নয়। তো এই আমেরিকান ইকোনমিক প্রেশারে, আমেরিকার যেই নৌ অবরোধ দিয়ে রেখেছে, এই কারণে কিন্তু এই ইরান কি যদি তারা তো তেল বেচা খায়, এখন ইরান যদি তাদের তেল বেচতে না পারে মাসের পর মাস,
তারপরে তাদেরকে বাইরে থেকে যদি রসদ সরবরাহ করা না হয় মাসের পর মাস, তাহলে তারা কেমনে এগুলি সামাল দেবে? এটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন। তো ইরান বহু বছর ধরে বলে আসতেছে যে আমাদের আক্রমণ করলে আমরা হরমুজ স্ট্রেইট বন্ধ করে দেব, এবং সত্যি এই হরমুজ স্ট্রেইট আজকে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। কমার্শিয়াল শিপিং মারাত্মকভাবে ডিসরাপ্টেড হয়েছে। গ্লোবাল অয়েল মার্কেট খুবই অস্থির এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারতেছে না প্রপারলি। তো এই আমেরিকান নেভাল পাওয়ার এই অঞ্চলে ইরানের মেরিটাইম অপশনকে সীমিত করে দিয়েছে। তা আমি বলবো না যে হরমুজ পুরোপুরি আমেরিকার কন্ট্রোল এই মুহূর্তে। বাস্তবতা সেটা হলো আরও অনেক কমপ্লিকেটেড। কিন্তু ইরানের সামনে ফান্ডামেন্টাল যেই প্রবলেম হলো, হরমুজ বন্ধ করলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে কতটুকু? নিশ্চিতভাবে গালফের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকাতে তেলের দাম একটু বাড়লো, তো এর বাইরে তো কিছু না। তারপরে ওয়ার্ল্ডের ইকোনমি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইরান নিজেও তো শ্বাস নিতে পারবে না। কারণ ইরানের নিজের যেই ইকোনমির লাইফলাইন সেটা হলো অয়েল এক্সপোর্ট, ফরেন কারেন্সি, শিপিং, ট্রেড। আপনি যদি নিজের দরজার সামনে রাস্তা বন্ধ করে শত্রুকে আটকান, তাহলে নিজের গাড়িটাও কিন্তু আপনি বের করতে পারবেন না, আপনি নিজেও বের হতে পারবেন না। এইটাই হলো হরমুজের প্যারাডক্স। ইরানের সবচেয়ে বড় যে ম্যারিটাইম উইপন যেটা, সেই হরমুজ প্রণালী নিজের ইকোনমিক লাইনের বিরুদ্ধে কাজ করতে সেই মুহূর্তে। তো এই হরমুজ ক্রাইসিসের মধ্যেই ঘটেছে আরেকটা বিজার একটা ঘটনা। সেটা হলো ক্যাশম আইল্যান্ডের কাছে ইরানিয়ান কোস্টলাইনে অয়েল স্লিক দেখা গেছে। একদম পুরা কোস্টলাইন জুড়ে তেল জমে গেছে। তো এই যে ইরানের যে পরিবেশের ড্যামেজ হচ্ছে, এই জন্য তারা ইরান কম্পেনসেশন দাবি করছে। তো তারা চাইতেই পারে, কিন্তু প্রশ্ন হলো এই তেলটা এলো কোথা থেকে? এই তেলটা হলো যে এই ইরান একটা ফরেন বাল্ক ক্যারিয়ার একটা জাহাজকে তারা মিসাইল মেরে ডুবিয়ে দিয়েছিল, এবং সেই জাহাজে তেল ছিল। সেই তেল এই পড়ে গিয়ে সমুদ্রে মিশছে এবং ইরানেরই ক্ষতি হচ্ছে। এখন ইরানের কোস্টলাইন, পশু পাখি এগুলির মারা যাচ্ছে। ইরানের কোস্টলাইন দূষিত হয়ে গেছে। এখন ইরান বলতেছে যে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু কথা হলো যে এই তেল সমুদ্রে ছড়ালো কিভাবে? এই ইরানের কোস্টলাইনে আসলো কেন? এটা কি ইরানের দায়িত্ব নাই? তোমরা এই জাহাজ দিছ, আক্রমণ করছো, জাহাজে এখন তেল অয়েল স্পিল হয়েছে, এখন তোমরা আবার কান্নাকাটি করতেছো, মানে যে আমাদের এটা এনভায়রনমেন্টাল ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তো তোমরা তো আগে ওই ক্ষতি, মানে এটা তো তোমাদের নিজেদের কৃতকর্মের ফল, সুতরাং তোমাদেরকে এই কৃতকর্মের ফল তো তোমাদেরকে ভোগ করতে হবে। এটা তো আরেকজনে তোমার এটা তো অন্য কেউ করে নাই। সো আগুন লাগালে ধোঁয়া শুধু প্রতিবেশীর ঘরে যায় না, নিজের ঘরেও ঢোকে। এটা ইরান হয়তো শিখতে পারতেছে। তারপরে এই যে ইরানের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টগুলির দিকে তাকান, একসময় তাদের একটা রিজিওনাল ম্যাপ ছিল তেহরানের। সেটা ছিল লেবাননে হিজবুল্লাহ, গাজাতে ছিল হামাস, ইয়েমেনে ছিল হাউতি, এবং সিরিয়াতে আসাদের গভর্নমেন্ট, এবং ইরাকে ইরানিয়ান ব্যাকড মিলিশিয়াগুলা। ইরান নিজের বর্ডার থেকে শত শত হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ করতে পারত তাদের প্রক্সি দিয়ে। এই স্ট্র্যাটেজির মূল কথা ছিল যুদ্ধ তেহরানে আসার আগেই বের হতে হবে, দামেস্কাসে হবে, বাগদাদে হবে, গাজাতে হবে, ইয়েমেনে হবে। আজ সেই যেই আর্কিস্ট্রাকচার, অ্যাক্সিস অফ ইবল বা তারা বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, এদের অবস্থাটা কি? হেজবুল্লাহ প্রায় ধ্বংসের পথে, হামাস শেষ, হাউতিজের খেলা এখনও ডেঞ্জারাস, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু হামাসও এখন সৌদির চাপের মুখে আছে। ইরাকি মিলিশিয়াও শেষ হয়ে যায় নাই, কিন্তু তারাও চাপের মুখে আছে। অর্থাৎ ইরানের প্রক্সির যেই নেটওয়ার্কটা, এটা মৃত না হলেও এটার হাত পা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তারা খুবই ফ্র্যাগমেন্টেড, ডিগ্রেডেড, এবং তাদের যেই গোল্ডেন পিরিয়ডটা ছিল এই নেটওয়ার্কের, সেই পিরিয়ডটা নাই। সুতরাং এইটা ইরানের জন্য, তেহরানের জন্য একটা বিশাল
স্ট্র্যাটেজিক ডিফিট আমি বলবো, কারণ যেই যুদ্ধকে ইরান কয়েক দশক ধরে নিজের টেরিটরি থেকে দূরে রেখেছিল, সেই যুদ্ধ এখন নিজের দরজায়, ভাবতে পারেন। তারপর এই যে ইরান তার বিভিন্ন এগ্রিমেন্টে গেলেই তারা আমেরিকার ওপর দেয়, মানে দাবি জানায় টাকা দেওয়ার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমেরিকা যেন তাদের যেই ক্ষয়ক্ষতি করেছে তার জন্য রিপারেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প শেষ পর্যন্ত টায়ার্ড হয়ে গত কয়েকদিন আগে বলছে যে ওকে রিপারেশন, তোমরা ক্ষতিপূরণ চাই, দেবো, অসুবিধা নাই। কিন্তু এই হিসাব কি 2026 থেকে শুরু হবে, নাকি 50 বছরের হিসাব ইরানকে দিতে হবে? ট্রাম্পের পাল্টা কম্পেনসেশনের যেই দাবি, যে ইরান এবং ইরানের যেই প্রক্সিগুলো আছে, এই গত কয়েক দশকে আমেরিকান মানুষদের হত্যা, বোমা, এই বিভিন্ন জায়গায় আক্রমণ, এই সবগুলি যেই মানুষ মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সবগুলি কম্পেনসেশন ইরান দিতে হবে। ট্রাম্প বলেছে যে এরপরে যতবার তাদের সাথে আমরা বসবো আমরা এই দাবি করব, এবং আগে আমাদের বিল মেটাও, তারপরে কতজন মারছ, কতগুলি বম্বিং করছো, কতগুলি হস্টেজ নিছ, কতগুলি প্রক্সি দিয়ে যুদ্ধ করছো, এর হিসাব সব দাও, তারপরে তোমাদের হিসাব নিয়ে আমরা বসবো। তাহলে এখন ইরান চাইতেছে সুবিধা মতো 2026 থেকে তাদের হোক, হিসাব হোক। এখন আমেরিকা বলতেছে যে আমরা হিসাব করব 1979 সাল থেকে। তো আপনি যখন ইতিহাসের হিসাব খুলবেন, তো আপনি নিজের পছন্দের মতো পেজ থেকে শুরু করতে পারবেন না, আপনার সব পুরা হিসাবটাতেই চাইতে হবে। তারপরে ইরানের জনগণ দেখেন, এই যে এই ইরানিয়ান রেজিম গত কয়েক দশকে নিজের জনগণের বিরুদ্ধে আপনার ব্রুটাল রিপ্রেশন চালিয়েছে, প্রোটেস্টারদেরকে হত্যা করেছে, মানুষ, নারীরা বিশেষ করে তাদের চুল ছেড়ে খোলা রেখে হাঁটার কারণে তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে হত্যা করেছে, পলিটিক্যাল ডিসিডেন্টদেরকে জেলে নেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। প্রায় 40,000-এর মতোই গত বছরে 40,000-এর মতো মানুষকে হত্যা করেছে। কিন্তু এই জিনিসগুলি আপনারা দেখেন আমাদের দেশে মুসলমানরা, মুমিন ভাইরা প্রতিবাদ করে ইসরায়েল মারতেছে, এই করতেছে, সেই করতেছে। ইরানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, তারা নাকি মানবাধিকারের কথা বলে, মানবাধিকার নিয়ে সোচ্চার মুমিনরা। কিন্তু ইরান যেটা করতেছে এইটা নিয়ে তাদের আমরা কখনোই কোনো দেখলাম না, কোনো প্রতিবাদ দেখি নাই। দিস ইজ সো স্যাড। হিউম্যান রাইট যদি আপনার প্রিন্সিপাল হয়, তাহলে সেটা সিলেক্টিভ হবে কেন? আপনারা দেখেন যে ইরানিয়ান ডায়াসপোরা, ইরানের লোকজন সারা পৃথিবীতে যারা আছে, তারা প্রচণ্ড করতেছে, এই প্রতিবাদ করতেছে ইরানের রেজিমের বিরুদ্ধে। কিন্তু অন্য দেশি মুসলমান যারা আছে সবাই ওই ইয়ের পক্ষে, খোমেনির পক্ষে। যারা ভুক্তভোগী তারা বলতেছে খোমেনি হচ্ছে একজন কসাই, আর অন্য দেশের লোকেরা বলতেছে না, খোমেনি ভালো। চিন্তা করতে পারেন, তাদের কাছে প্যালেস্টিনিয়ানদের জীবন মূল্যবান, তাদের কাছে এই মানে এই যে এখন যে যুদ্ধে মারা যাচ্ছে তাদের জীবন মূল্যবান। কিন্তু ওই যে ইরানে যারা জেলবন্দি, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ফায়ারিং স্কোয়াডে নেওয়া হয়েছে, তাদের জীবনের কোনো দাম নাই। আপনি ভাবতে পারেন যে কি একতরফা এই সিলেক্টিভ আউটরেজ, সিলেক্টিভ তাদের হিউম্যান রাইটসের অ্যান্টেনা। তো ইরানের সবচাইতে বড় আশা এই মুহূর্তে যেটা করতেছে যে তাদের মিসাইল না, তারা যেটা আশা করতেছে যে আমেরিকান পলিটিক্স। তারা মনে করতেছে যে এই সামনে নির্বাচন হবে নভেম্বরে, এই নির্বাচনে যদি মিড টার্ম ইলেকশন আর কি, এই ইলেকশনে ট্রাম্পের দল হারবে এবং একটু চাপে পড়বে। কিন্তু এইটা রং রিডিং হবে আমেরিকান পলিটিক্সকে। আমেরিকানরা অবশ্যই তারা এই চায়না মিডল ইস্টের যুদ্ধ, সাধারণ মানুষ আর কি, তারা বলে যে আমাদের ওইখানে ইরান কি করলো না করলো, আমাদের সোলজাররা কেন মরবে, আমরা কেন এই তেল দেব, বেশি দামে তেল কিনবো, আমাদের ট্যাক্স ডলার কেন এখানে যুদ্ধ হবে,
এইগুলি তারা বলতেছে, এবং এটা ডেমোক্রেসি। কিন্তু ডেমোক্রেসির দুর্বলতাও এইখানে। ভারতের মতো দেশে যেখানে ফিফথ কলাম আছে, একটা বিশাল জনসংখ্যা ভারতের বিরুদ্ধে, এইখানে আপনি ডেমোক্রেসি অনেক প্রবলেম। আমেরিকার মতো দেশে আপনি এই যে আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপ, এই সমস্ত দেশগুলি যারা নাকি ইমিগ্রেন্ট অধ্যুষিত দেশ, এদের তো আরও প্রবলেম। কারণ হইল এইখানেই তো ওই ধরেন ইরানিয়ান ডায়াসপোরা এখানে যারা আছে তারা ইরানের পক্ষে না, কিন্তু অন্যান্য মুসলিম যত আছে সবাই ইরানের পক্ষে, এবং তারা খুবই সরব, তারা প্রতিবাদ করতেছে, তারা নানানভাবে সহযোগিতা করতেছে ইরানকে, ইরানের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করতেছে, এবং তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, গভর্নমেন্ট চেঞ্জ করার চেষ্টা করবে, নানান কিছু। এবং এই ডেমোক্রেসির ড্রব্যাকটা সেইখানেই, এবং সাধারণ মানুষও কিন্তু অত শত বোঝে না যে ইরান নিউক্লিয়ার বোমা পাইলে আমার কি, কিন্তু নিউক্লিয়ার বোমা পাইলে অশিক্ষিতরা বুঝবে না যে তার কি। দর্শক, এই ভিডিওটা করতে করতেই একটা সংবাদ আসলো, সেইটা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ট্রেইট অফ হরমুজকে শীঘ্রই আমেরিকান টেরিটরি হিসাবে ঘোষণা করবে। সো বুঝতে পারছেন তো যে অবস্থাটা কোন দিকে। আমেরিকার টেরিটরি হিসাবে স্ট্রেইট অফ হরমুজকে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো যাই হোক, আবার ফিরে আসি, এই যে লেম্যান যারা আছে তারা হয়তো বলবে যে আমাদের টাকা খরচ করার দরকারটা কি এই যুদ্ধের পিছনে। এগুলি দেখুক সৌদি আরব, দেখুক এগুলি, দেখুক ইসরায়েল, দেখুক এগুলি, দেখুক দুবাই, দেখুক কাতার, দেখুক আমাদের সমস্যা, বাহরাইন দেখুক, কুয়েত দেখুক, তা আমরা কেন এটার পিছনে যাব? তো এই সমস্যাটা লেম্যানদের এইটাই, সাধারণ মানুষের এইটাই। কারণ এই তেলের দামটা কেন, আমাদের সেই 1976-এর দিকের যেই অয়েল ক্রাইসিস, সেটা যদি আমরা ইতিহাসটা দেখি তো এই ইরানের কারণেই হয়েছিল। সুতরাং আজকে বিশ্বব্যাপী যেই টেরোরিজমের যেই প্রবলেম, এটা একটা বিশাল প্রবলেম, এবং এইটা অনেকটাই ইরান দায়ী। তো যাই হোক, আপনারা দেখেছেন যে আগে একটা সেন্টিমেন্ট ছিল যে ইসরায়েলকে ব্রাদার হিসাবে ট্রিট করা হতো, এখনও আমেরিকার ব্রাদার হিসাবে ট্রিট করে, কিন্তু সেই সেন্টিমেন্টটা মানে কমতেছে, এবং ইসরায়েল বিরোধী একটা মানে ভয়েস এই সবসময়ই ছিল, এবং সেইটা এখন প্রকট হচ্ছে। এবং সেই প্রকট হবার কারণটা হলো ডেমোগ্রাফিক চেঞ্জ। কারণ এমন সব মানুষ আমেরিকাতে এসেছে বা ইউরোপে গেছে গত 1 দশক ধরে, মিলিয়ন মানুষ, তারা সেই যেইখান থেকে এসেছে ওই তাদেরই তোয়াজ করতেছে। তারা দেখে, তারা আমেরিকা বা ইউরোপের ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না, তারা দেখে তাদের ধর্মীয় ইন্টারেস্ট, প্যান ইসলামিক একটা ধারণা নিয়ে তারা ওইখানে বসবাস করেছে, এবং বিদেশে এসেও ওই যেই দেশে আসে সেই দেশের প্রতি আনুগত্য না দেখিয়ে তারা তাদের ধর্মীয় আনুগত্য প্রকাশ করতেছে, এবং ডেমোক্রেসিতে তারা অংশ নিচ্ছে, এবং তাতে করে কি হচ্ছে, এই যে বলি না যে ডেমোক্রেসি ইজ এ প্রবলেম সামটাইম, এবং এক্স্যাক্টলি দিজ আর দি রিজনস ডেমোক্রেসি ইজ প্রবলেম। আপনি বলতে পারবেন না যে তোমার অধিকার আমার চাইতে কম, যদিও তারা বলতেছে আমেরিকা ধ্বংস হোক। দিস পিপল লিভিং ইন আমেরিকা অ্যান্ড সেইং আমেরিকা ধ্বংস হোক। 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে, যে আমেরিকা ডিজার্ভ ইট। দিস আর দিস থিংস দে সে। তারা বলে যে 4th of July ইজ নট আওয়ার সেলিব্রেশন, আমেরিকার স্বাধীনতা দিবস, এটা আমরা পালন করব না, এটা বন্ধ করা হোক। থ্যাঙ্কস গিভিং বাতিল করা হোক, ক্রিসমাস চলবে না, এই ধরনের কথা বলতে পারতেছে বিকজ দেয়ার ইজ এ ডেমোক্রেসি। এগুলি কিন্তু তারা যেইখান থেকে এসেছে বা আসে সেই জায়গায় এগুলি বলতে পারতো না। তো এনিওয়ে, তো এই ভয়েসেস আর গেটিং লাউডার, কিন্তু আবার দে আর গেটিং এক্সপোজ টু, পিপল আর লার্নিং যাতে দিস পিপল, তাদেরকে কলিজা বুনা করা খাওয়াইলেও তারা এই দেশপ্রেমী হবে না, এবং সেটা ভারতে যেমন আছে, ইউরোপে সেরকম আছে, আমেরিকাতেও সেরকম আছে। এখন এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের যেই এই মুহূর্তে যে ফুল স্পিডে কেন যাচ্ছে না, সেটা হলো যে এই মিড টার্ম
এই একটা ইলেকশন, এই মিড টার্ম ইলেকশনে সবসময়ই যেই পার্টি হোয়াইট হাউসে থাকে সেই পার্টি থাকে আর কি, মানে এই তারা সিট হারায় এক দুইবার বাদে। যেমন জর্জ বুশ জুনিয়র যেটা আর কি, তার আমলে একবার রিপাবলিকানরা, তিনি ক্ষমতায় থাকা সত্ত্বেও রিপাবলিকানরা মিড টার্মে ভালো করেছিল আর সিট গেইন করেছিল। তবে 90% অফ দি টাইম যেই পার্টি হোয়াইট হাউসে থাকে সেই পার্টি মিড টার্ম ইলেকশনে সিট হারায়। কিন্তু এটা হারায় এক জিনিস, আর একটা হচ্ছে ওয়েভ ইলেকশন। মানে যদি যেইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম, তারপরে একটা অস্থিতিশীল পরিবেশ, মানুষ সেই অস্থিতিশীলতা চায় না, তো সেই ক্ষেত্রে এই আমেরিকানরা তখন হয়তো রিপাবলিকানদের থেকে মানে সরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটু চাপে রাখার জন্য তারা ডেমোক্রেটদেরকে ভোট দিতে পারে বা ওই ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরকে দিতে পারে। তো সেই ড্যামেজটাকে মিনিমাইজ করার জন্য প্রেসিডেন্ট হয়তো নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে। নভেম্বর নির্বাচনটা হয়ে গেলে সেই নির্বাচন যাই হোক, রিপাবলিকানরা হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 2 বছরের জন্য থাকবে। তো এখনও কিন্তু আগামী নভেম্বরে কিন্তু 2 বছরও হবে না, কারণ 1 বছর 8-9 মাস হবে, তারপরে 2 বছর আরও 2-3 মাস তিনি থাকবেন। এবং আপনারা বেট ধরতে পারেন যে এই মিড টার্ম ইলেকশনটা শেষ হয়ে গেলেই এর মধ্যে যদি একটা ওয়ার্কেবল এগ্রিমেন্ট ইরানের সাথে না হয় এবং নিউক্লিয়ার ইস্যু যদি আনরিজলভড থাকে, হরমুজ প্রণালীর ক্রাইসিস যদি চলতে থাকে, ইরান যদি মিনিংফুল কোনো কনসেশন না দেয়, তাহলে ট্রাম্পের পলিটিক্যাল ক্যালকুলেশন কিন্তু বদলে যেতে পারবে। এরপরে আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসতেছে আরও 2 বছর পরে। সো হি উইল ডু সামথিং ভেরি কুইকলি উইদিন কাপল অফ মান্থস, মেবি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে একটা অ্যাসপার করে ফেলবে ইরানকে নিয়ে, এবং দ্যাট ইজ গোয়িং টু বি এ ভেরি ভেরি সিভিয়ার সিচুয়েশন ফর ইরান। এবং তখন তো ইরান টিকে থাকতে পারবে কিনা এটা দেখার বিষয়। তো এখানে আমাকে একটু কেয়ারফুল হইতে হবে, কারণ ইরানের বিরুদ্ধে গত 50 বছরই একটা এম্বার্গো থেকেছে, কিছু না কিছু নিষেধাজ্ঞা থেকেছে। তো ইরান দুর্বল হয়েছে, কিন্তু তার অর্থই না যে আগামী সপ্তাহেই ইরান পড়ে যাবে, আবার পড়েও যেতে পারে। তো দেখেন কিউবা 60 বছর ধরে আমেরিকার তুরগোড়ায় সারভাইভ করে যাচ্ছে। ভেনেজুয়েলা প্রায় 30 বছর হুগো চাভেজ, তারপরে মাদুরো ওরা টিকেছিল। সোভিয়েত সিস্টেম বহু দশক টিকেছিল। তো এই 1979 সাল থেকে যেই স্যাংশন, আইসোলেশন, প্রোটেস্ট, অ্যাসাসিনেশন, রিজিওনাল ওয়ার, ইন্টারনাল আনরেস্ট, এগুলির থেকেও তারপরেও কিন্তু ইরান টিকে রয়েছে। সুতরাং একটা অথরিটেরিয়ান রেজিম, যেটা স্বৈরশাসন, এই যে যেমন ইদি আমিন বা আফ্রিকার বহু স্বৈরশাসক আছে, তারা কিন্তু পড়ে যাচ্ছে না, তবে তাদের অবস্থা ত্রাহি, তাদের জনগণ ভুগছে, তারা ভুগতেছে আইসোলেটেড। তো এই ইরান আইসোলেটেড এতদিন ছিল। আমার মনে হয় যে ইরান এইবার আর টিকতে পারবে না। আপনারা হয়তো শুনেছেন যে ইসরায়েলের মোসাদ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বহিষ্কার করেছে, বিকজ তারা ইরানের রেজিম চেঞ্জটা করতে পারে না, ইরানের এই শাসকদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে না। এই যে গত মাসখানেক আগে নতুন মোসাদ চিফ এসে ওদেরকে ছাঁটাই করেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ইসরায়েলের একটা স্পেশাল গোল যে ইরানে রেজিম চেঞ্জ করা, এই সরকারকে পতন ঘটানো, এবং সেটা হইতে পারে। তবে এটা হবে ধীরে ধীরে, মিলিটারি ডিগ্রেডেশন, তারপরে এই যে ইকোনমিক প্রেশার, অয়েল এক্সপোর্ট ভালনারেবিলিটি, তাই এগুলি নিয়ে আস্তে আস্তে ইরানকে দুর্বল করা। এবং একই সাথে এই যে জনগণ, আমরা গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছি যে এইবার যদি মানুষের আপরাইজিং হয়, বিক্ষোভ হয়, গণবিক্ষোভ, এইবার কিন্তু সশস্ত্র বিক্ষোভ হবে। কারণ ইতিমধ্যে যারা নাকি যে মার খেয়েছে ইরানের হাতে বহু বছর, এবং গত বছর এটা সবচাইতে মানে তুঙ্গে ছিল, তাদের বহু মানুষকে হত্যা করেছে ইরানিয়ান রেজিম, তারা কিন্তু এইবার পাল্টা আক্রমণের পথে, এবং তারা অস্ত্র
শস্ত্রে সজ্জিত হচ্ছে, এবং এরপরে যখন মুভমেন্টটা হবে দ্যাট উড বি এ ব্লাডি ওয়ার, এবং দিস কুড বি এ ভেরি ওয়েল সিভিল ওয়ার। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত জিতছে কারা? স্কোরবোর্ড যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা যারা জয়ী হয় তাদের লিডারশিপ এইভাবে ধ্বংস হয়ে যায় না, তাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয় না। তো আমি ভার্ডিক্ট দেব না কে জিতছে না জিতছে, আপনারা যে যেটা ভাবার, যারা যারা মন কলা খাবার তারা খেয়ে নেন, কিন্তু সময় মতো আপনারা দেখবেন যে ইরান উইল বি ডিফিটেড, অর ইট হ্যাজ অলরেডি বিন ডিফিটেড। তো আমার এই অ্যাসেসমেন্ট এইটাই যে এই যুদ্ধটা এখনও শেষ হয় নাই, আমরা শেষ অধ্যায়েও না, সম্ভবত একটা একটা স্ট্যাটাস কোয়ের মধ্যে আছি, একটা ওয়েটিং গেম চলতেছে। ইরান অপেক্ষা করছে আমেরিকান মিড টার্ম ইলেকশনের জন্য, ট্রাম্পও অপেক্ষা করতেছে মিড টার্ম ইলেকশনের জন্য। ইরানের ক্যালকুলেশন যে ট্রাম্প দুর্বল হবে, দেয়ার ইজ নো রিজন, ট্রাম্প আরও ব্যাপরোয়া হবে, বিকজ হি উইল স্টিল বি দি প্রেসিডেন্ট। সো ইটস নট গোয়িং টু বি ইজি ফর ইরান, আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, এটা খুবই আনপ্রেডিক্টেবল এই মুহূর্তে, এবং পলিটিক্সও আনপ্রেডিক্টেবল। তো আজকের ট্রাজেক্টরি যদি চলতে থাকে এবং নভেম্বরের আগে যদি কোনো সিরিয়াস এগ্রিমেন্ট না হয়, তাহলে ইসলামিক রিপাবলিক অর্থাৎ ইরান সারভাইভাল আরও কঠিন হয়ে যাবে। আমার রিডিংটা হলো ইরানের রেজিমের যেই পতনের সম্ভাবনা এখন গত বহু বছরের তুলনায় অনেক বেশি, এবং তেহরান যতই ঘোষণা করুক যে আমরা জিতছি, তা আমি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করব, জয়টা কোথায়? আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধের সবচেয়ে কঠিন মানে যেই অধ্যায়টা, এটা কিন্তু এখনও শুরুই হয় নাই। তো দর্শক সকলেই ভালো থাকবেন, নমস্কার।